সবাইকে স্বাগত এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মুস্তফা খন্দকার। দর্শক, নির্বাচন নিয়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এখন সবথেকে বেশি সোচ্চার। নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি রয়েছে বলে মনে করছে দলটি, আর সেটা নিরসনে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে। বিএনপি বাদে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে রয়েছে ভিন্নমত। কেন তাদের ভিন্নমত, আর বিএনপি বা কেন নির্বাচনের জন্য এত টাকা দিয়ে দিচ্ছে, এই বিষয়টি ছাড়াও সমসাময়িক সব বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের এই সময়ে। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, এবং আমার আরও আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি মাহমুদা হাবিবা আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমি যেটা বললাম যে বিএনপি বলছে যে নির্বাচন নিয়ে তাদের ভেতরে এক ধরনের উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, এবং তারা মনে করে যে জনগণ এক ধরনের অস্পষ্টতার মধ্যে আছে। কেন মনে করছে? কিন্তু প্রধান উপদেষ্টা তো আমরা যতদূর জানি যে উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা টাইম ফ্রেম দিয়েছে, তারপরেও বিএনপির কেন এই উৎকণ্ঠা, এই উদ্বেগ? অনেক ধন্যবাদ আপনাকে মুস্তফা ভাই। আসলে নির্বাচন নিয়ে বিএনপির যে উদ্বেগ বা উৎকণ্ঠা, সেটা খুব সহজ বিষয় নয়, কিন্তু এটা শুধু বিএনপির উদ্বেগ বা উৎকণ্ঠা হিসেবে দেখার সুযোগও নাই। দেখতে দেখতে খুব কম সময় কিন্তু যায়নি, 5ই আগস্ট বা 36শে জুলাই যেভাবেই বলি না কেন আমরা, তখন থেকে সময় পার হয়ে গেছে অনেকগুলো মাস, এবং মোটামুটিভাবে এক ধরনের রোড ম্যাপ আমরা সবসময় পেয়ে এসেছি। রোডম্যাপ আমি বলবো না, এক ধরনের সময়সীমা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, তিনি বলেছিলেন ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এক ধরনের ধারণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার বিভিন্ন উপদেষ্টারা সেটা জুন পর্যন্ত বলতেন, যদিও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এটা এর আগে শুনিনি, প্রধান উপদেষ্টার কাছে। যদিও আজকে তিনি একজন হাউস অফ লর্ডসের একজন, যিনি বাংলাদেশে এসেছেন, একজন নেত্রী, তার সাথে ইউকের হাউস অফ লর্ডসের, তার সাথে আলোচনাকালে তিনি বলেছেন যে সংস্কার যদি অল্প হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিব এবং দেয়া যাবে, এবং সংস্কার যদি বড় হয়। দেখেন মুস্তফা ভাই, এই কথাটা ঠিক কীভাবে নেওয়া যায়, কীভাবে রিয়াকশান দেওয়া যায়, এটা দল যথাযথভাবে দেবে। আমার পয়েন্ট থেকে আমি যেটা বুঝি সেটা হচ্ছে কোনো সংস্কারই অল্প বলে কিছু নাই। সংস্কার একটা চলমান প্রসেস, এইটা চলতে থাকবে। এবং এইখানে সংস্কার, দেখুন বিচিত্রভাবে সংস্কার, বিচার কার্য, পলাতক শক্তির বিচার কার্য এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা আছে। আমরা যদি ফিরে তাকাই, আমাদের গত রেজিম 17-18 বছর ধরে আমরা যে যুদ্ধ করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে কেবলমাত্র একটা পয়েন্টেই যুদ্ধ করেছে। সেই পয়েন্টটা ছিল মানুষকে তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। আপনি যখন একটা রোগ হয়, মানুষের রোগের নানা ধরনেরও, আপনার যদি যে কোনো রোগের জ্বর যখন হয়, ওটা হচ্ছে সিম্পটম। এটা কিন্তু মূল জায়গাটা আপনি খুঁজে বের করতে হবে। আপনি যখন বলছেন যে গত সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, আপনি একই সাথে এটা ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে সে কিন্তু ক্রমশ নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করে জিরো করে দিয়েছিল বলেই তার পক্ষে ফ্যাসিস্ট হয়ে ওঠাটা সম্ভব ছিল। নির্বাচন হচ্ছে প্রতি 5 বছর পর পর জনগণের একমাত্র শক্তি কিংবা একমাত্র চুক্তি তার রাষ্ট্রের সাথে, রাষ্ট্র পরিচালনার। এই অধিকারটা দেওয়ার আগে এত টালবাহানা, কিংবা ধরেন এখানে অনেক ধরনের কথা যেটা আপনি একই সাথে আপনার শিরোনামে বলেছেন যে অন্যান্য দলগুলো, জামাতে ইসলাম কি তার 300 সিটে আসন প্রার্থী ঘোষণা করে দেয়নি? তার নির্বাচন প্রস্তুতি তো তাদেরও আছে। আমরা গত ঈদে দেখলাম যে আমাদের সদ্য যে দলটি এখন এনসিপি, তরুণদের নিয়ে গঠিত, তারা প্রত্যেকে তাদের ছবি সহ তারা যে সালাম জানিয়েছেন এলাকার নির্বাচনী আসন উল্লেখ করে, নির্বাচনমুখী এটা বিহেভিয়ার। তো এই নির্বাচনমুখী বিহেভিয়ার তারা করলে ওটা জাস্টিফাইড, আর বিএনপি করলে ক্ষমতার জন্য তাগাদা, এটা ভাবার কারণ নাই। কিন্তু ওদের এক নেতাও কিন্তু বলেছে যে আমরা ইউনূস সরকারকে 5 বছর চাই, সাজিদ আলম বলেছেন। কেন নয়? উনি যদি সাধারণ জনগণে, উনি যদি নির্বাচনে আসেন এবং সাধারণ জনগণ যদি তাকে 5 বছরের জন্য চায় ক্ষমতায়, কেন নয়? অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস তো অন্যতম যোগ্য প্রার্থী সমগ্র বিশ্বে, কাজেই যে কোনো দেশের জন্য তিনি এমন কিছু ধারণার প্রবক্তা, তিনি এমন কিছু তার অ্যাচিভমেন্ট আছে যেটা অনেকের স্বপ্নেও আসে না। কিন্তু তাকেও তো সেই ধরনের
ধরনের স্ট্যাচারের ব্যক্তিকেও কিন্তু ক্ষমতায় আসতে হলে এটা কিন্তু বিশেষ অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেই দায়িত্ব নিয়েছেন যে তিনি এই দেশটাকে একটা গণতান্ত্রিক এভিনিউয়ে তুলে দিতে চান, এবং সেই গণতান্ত্রিক এভিনিউটা কি, নির্বাচন ছাড়া আর কোন ওয়ে হতে পারে? তাহলে আপনারা কেন এত ওরিড হচ্ছে, কেন তারপরে আস্থা রাখছেন না? আপনার একটা রোড ম্যাপ পেতে হবে। এটা এপ্রিল মাস চলছে, এমনকি আপনি যদি বলেন যে বিএনপি সময় দেয়নি, তাও তো নয়। প্রয়োজন যদি আরও 3 মাস হয় সেটাও কিন্তু স্পষ্ট করতে হবে। আমাদের আপত্তি অস্পষ্টতার জায়গা চায়। আমাদের আপত্তি এই যে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণা সব অর্থেই গণতান্ত্রিক অধিকার বিরোধী। সাধারণ মানুষ যদি মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসই আসবেন এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, সেটাও ভোটের মাধ্যমেই আসতে হবে। কোনো রকম আবেগীয় কথা, কোনো রকম আপনি একটা জিনিস মনে রাখবেন যে যেইভাবে সমগ্র দেশের মানুষের ঐকমত্যের ভিত্তিতে এই সরকারের পতন ঘটেছিল, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি, এইটা যেভাবে, বা তুই গদি ছাড়, এই যে কথাটা ছিল হাসিনা তুই গদি ছাড়, এই কথাটার পরে কি এই সমগ্র দেশের মানুষ একই কণ্ঠে বলে উঠেছে যে আমরা চাই 5 বছরের জন্য? না। সেই আওয়াজ, ওই লক্ষ কোটি আওয়াজ যদি কখনো উঠে আসে তখন তো আর কোনো কথা নাই। কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সংবিধানের আওতায় শপথ গ্রহণ করা এই প্রধান উপদেষ্টার ইন্টারিম গভর্নমেন্ট সুনির্দিষ্ট যে এজেন্ডাগুলো নিয়ে এসেছেন, সংস্কার, পলাতক শক্তির বিচার এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, এই 3টাই কিন্তু পাশাপাশি চলার মতো বিষয়। এবং এই 3টার আমরা সেই অর্থে কোনো অর্থেই সেই অর্থে চেঞ্জ দেখছি না বলে ওয়ারি। এবার আসি বিচার প্রসঙ্গে, এখানে এটার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, এই জন্য উল্লেখ করতে চাই। আপনি দেখেন আজকে এতগুলো মাস, 7-8 মাস ধরে এই আপনার ট্রাইব্যুনালের কাজ চলছে। ট্রাইব্যুনাল একটা কেন? ট্রাইব্যুনাল একটা কেন? আপনি এই শত শত মানুষ যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, এই শত শত মানুষ যারা 17-18 বছরে এই 600-র উপরে গুম, হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী, আপনি ভুলে যান দেশের লুটপাটের কথা। একেবারে ক্যাপিটাল যে ক্রাইমগুলো তারা করেছেন, যেটার পাওনা ক্যাপিটাল পানিশমেন্ট, সেটার জন্য কেন 5টা ট্রাইব্যুনাল তৈরি করা হলো না? কেন সেইটার আপনার তদন্ত গ্রুপ 10টা 5টা নাই? কেন আপনার এই প্রসেসটাকে ফাস্টার করা হচ্ছে না? আপনি এই গতিতে চললে একটা তো নর্মাল বিচার হতে 5 জনের বিচার হতেই তো 2 বছর পার হয়ে যাবে। আমি একটু রাশেদ খানের কাছে যাই। রাশেদ খান, এই যে নির্বাচন নিয়ে বিএনপির যত কথা বলছে, পাশাপাশি আমরা দেখছি যে ইউনূসকে অনেক দিন ধরে দেশের রাষ্ট্র ক্ষমতা দেখতেও চায় বলে অনেকেই আওয়াজ তুলছেন বিভিন্ন, এবং তিনি বলছেন যে তাকে সময় দিতে হবে এবং তিনি একটা রাইট ট্র্যাকে দেশকে যতদিন পর্যন্ত না তুলতে পারবে ততদিন তাকেই ক্ষমতায় থাকতে হবে। তো পাশাপাশি আপনার দল কি চাচ্ছে? ধন্যবাদ সবাইকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে আসছি এবং 24 সালেও আমাদের যে সংগ্রাম, সেটি আপনি সাংবাদিক হিসেবে জানেন, আপা একজন রাজনীতিক হিসেবে জানে, দেশের জনগণ জানে। আমরা সবসময় গণতন্ত্রের কথা বলেছি, আইনের শাসনের কথা বলেছি। আমরা সবসময় বলেছি যে জুলুম চলবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সবার সম্মিলিত যে আন্দোলন, সে আন্দোলনের তিনি ফসল এবং তিনি আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি। আমরা সবসময় যেটি বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেই উপদেষ্টা পরিষদের অনেকে আওয়ামী লীগের সাথে আঁতাত আছে এবং তার প্রমাণ আপনি নিজেই সাংবাদিক হিসেবে পেয়েছেন। যাদেরকে বিশেষ সহকারী বানানো হয়েছে, তারা বিশেষভাবে গতকাল একজন আওয়ামী লীগের ডামি এমপি আব্দুল আজিজকে জামিন করিয়েছে। আমি আমার কয়েকটি বক্তব্যে বলেছি যে আমার জানা মতে 2 জন উপদেষ্টা রয়েছেন, তারা 3 জন ডামি এমপিকে জামিন করিয়েছেন, নামসহ বলেছি। কাদেরকে জামিন করিয়েছে সেটাও বলেছি। এমনকি আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখানকার একজন ডামি এমপির জামিন করিয়েছেন। তো কারা করেছে এই জামিনটা? 2 জন উপদেষ্টা করিয়েছেন। একজন হলেন জনাব আদিলুর রহমান শুভ্র, আচ্ছা, আর একজন হলেন আমাদের সকলের প্রিয় রেজওয়ানা আপা। এই 2 জন মিলে জামিন করিয়েছেন। এবং আমি প্রকাশ্যে অনেকবার বক্তব্যে বলেছি, অনেকবার বলেছি
আজকেও আরেকটি টকশোতে ছিলাম, সেখানে বলেছি। তো আমার কথা হলো যে আপনারা একদিকে আওয়ামী লীগের বিচার করতে চান। আচ্ছা, আমি এই জায়গায় একটু আপনাকে ইন্টারাপ্ট করি, জামিন করানো কি যায় যদি তার বিরুদ্ধে মেরিট থাকে? সুপারিশ করা যায়। বিচার বিভাগ কি স্বাধীন হয়েছে আপনি মনে করেন? তাহলে স্বৈরাচারের যেটা যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছে, আপনার 600-র অধিক স্বৈরাচারের দোষররা জামিন পেয়েছে, দেখেন না আপনি? যুগান্তরে যে 600-র অধিক স্বৈরাচারের যে দোষররা তারা জামিন পেয়ে গেছে। এবং এই যে 300 ডামি এমপি, তারপরে আপনার 14 সালের ভুয়া এমপি, 18 সালের নিশিরাতের এমপি, এদের কয়জনকে আপনি জবাবদিহিতার আওতায়? তাহলে আমাদের পরিবর্তনটা কি হলো আসলো? যদি আমরা সেই হাসিনার মতোই, যদি সরকারের মতোই যদি আমরা এখনো বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ দেখি সরকারের, তখন মন্ত্রীরা করতে এখন উপদেষ্টা করছে, তাহলে পরিবর্তনটা কি আসলো? মানে আপনারা কি আনলেন? উপদেষ্টারা যেটি বলেন যে সাবের এবং মান্নান ক্লিন ইমেজের, তাদের অনেক আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, তারা কোনো দুর্নীতি করে নাই। এই সাবের কে ছিল? শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ছিল, সর্বশেষ জলবায়ু মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, দামি মন্ত্রী ছিল। মান্নান ছিল মন্ত্রী, একসময় আমাকে আপনাকে সে কচুরি পানা খাওয়াইছে না? খাওয়াইছে তো, বলছে না? বলছে, ওইটাও খাওয়া যায়। তো এরা নাকি ক্লিন ইমেজের। আচ্ছা আপনি বলেন তো, আওয়ামী লীগের মধ্যে কেউ ক্লিন ইমেজের হতে পারে? আওয়ামী লীগ যারা করেছে তারা তো, যারা নেতৃত্বের জায়গায় ছিল, অধিকাংশই অপরাধী, 2-1 জনের কথা বাদ দিলাম। এবং এখনো পর্যন্ত 300 ডামি এমপির আপনি কয়জনকে গ্রেপ্তার করেছেন? আপনি এই সরকার, বিপ্লবী সরকার বা আমাদের অভ্যুত্থানের সরকার, এই সরকারের আপনার ফাঁক ফকর যদি না থাকতো, তাহলে উবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশি নিরাপদে থেকে পালিয়ে যেত। আমি আগেও বলছি, এখনও বলছি, সেটি হলো যে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু একজন ব্যক্তি যতই গ্রহণযোগ্য হোক না কেন, যতই দক্ষ হোক না কেন, তার আশপাশের লোকজন যদি দক্ষ না হয়, তাহলে তিনি যতই ভালো চিন্তা করেন না কেন, যতই গ্রহণযোগ্যতা তার থাকুক না কেন, তিনি আসলে সেটির বাস্তবায়ন করতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একজন ব্যক্তি, এখনো পর্যন্ত বাংলাদেশ যতটুকু টিকে আছে, যতটুকু গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলের কাছে পেয়েছে, শুধুমাত্র তার ওই ইমেজের কারণে। এর বাইরে কিন্তু অন্য কোনো উপদেষ্টাকে আপনি তাদের প্রশংসা করতে পারছেন না। অন্য উপদেষ্টাদের ভূমিকা, গ্রহণযোগ্যতা আমরা জানি। এই কারণে আমরা যেটি বলেছি সেটি হলো যে এই মুহূর্তে যেটি দরকার সেটি হলো জাতীয় সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি ডিসেম্বরে ইলেকশন দিবেন, বা তার 2-1 মাস পরে দিতে চান, যেটি হোক না কেন, বা আগে দিতে চান, যখনই মনে করেন। যতদিন এই সরকার আছে, যদি আপনি গণহত্যার বিচার চান, যদি আপনি রাষ্ট্র সংস্কার চান, যদি আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চান, তাহলে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে, এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। কারণ এই উপদেষ্টা পরিষদে অনেক বিতর্কিত ব্যক্তি রয়েছে। আমাদের সাথে আছেন মাহমুদা হাবিব এবং রাশেদ খান। মাহমুদা হাবিব, আমি আপনার কাছে আসি, রাশেদ খানের কথা সূত্র ধরে বলি। উনি বলছেন যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, উনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, তার বিশ্বব্যাপী ইমেজ আছে, কিন্তু ওনার উপদেষ্টা যাদেরকে নিচ্ছেন, বিশেষ সহকারী যাদেরকে নিচ্ছেন, তাদেরকে অনেকের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এবং তাদের অনেকেরই বিতর্কিত বিভিন্ন কারণে। তো এবং উনি মনে করেন যে রাশেদ খানের মতে যে ডক্টর ইউনূসের যে ইমেজ, এদের কারণে অনেকটাই সেটা সরকারের ক্ষুণ্ণ হচ্ছে। তো এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের কি করার ছিল, এবং উনি কি তাহলে ভুল লোককে চয়েস করেছেন? আসলে আমি খুব ইন্টারেস্টিং আলোচনা করলেন আমার সহবক্তা রাশেদ। আমি আপনাকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রাজনৈতিক দল নন, তিনি একজন ব্যক্তি, এবং খুব অল্প সময়ে 5ই আগস্ট থেকে নিয়ে 8ই আগস্টের মধ্যে অত্যন্ত স্বল্প সময়ে তাকে বেছে নিতে হয়েছে। তার যেই টিমটা নিয়ে তিনি ইন্টারিম গভর্নমেন্ট লিড করবেন সেটা বেছে নেওয়া হয়েছে। তিনি নিজেই এটা ক্ষেত্র বিশেষে বিভিন্ন বোধহয় ইন্টারভিউয়ে বলেছেন যে ওনার পক্ষে যথেষ্ট যাচাই বাছাই করার সুযোগ ছিল না। সবচেয়ে বড় সমস্যা, যেই কারণে বারবার আমরা নির্বাচনের প্রতি ঘুরে আসি, দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা হচ্ছে 5ই আগস্টের প্রতিটা অংশীজনের সরকার। এই সরকার বিএনপিরও সরকার, অতখানি সরকার যতখানি রাশেদের এবং আপনার এবং বাকি সবার। কিন্তু এই সরকারটার যেটা সমস্যা দাঁড়িয়েছে, এই সরকার হচ্ছে শুধু মাথায় আছে, শুধুমাত্র প্রধান উপদেষ্টা এবং তার যে সহযোদ্ধা সহকারী যে উপদেষ্টা বৃন্দ, তারা ছাড়া তারা প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন ফিল্ডের মানুষ।
তারা সেম টিম নন। এই একটা টিমকে নিয়ে তিনি খেলা শুরু মানে তার যাত্রা শুরু করেছেন। তার আন্ডারে কোন জনপ্রশাসন? আপনি এবার ভেবে দেখেন, সেই জনপ্রশাসন জনপ্রশাসন মানে পলাতক শক্তির হাতে এমনভাবে তৈরি যে আগামী 3 লেয়ার পর্যন্ত যদি ছেঁটে ফেলা হয় তাও উঠে আসবে যে লেয়ার, সে মানে ডিএনএ চুজ করে করে মোটামুটি গুছিয়ে আনা এই জনপ্রশাসন নিয়ে তিনি কাজ চালাচ্ছেন। তার তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তো প্রতিটা নিয়োগ যাচাই বাছাই করে একটা সমগ্র দেশ চালানো। কারণ উনি যখন দায়িত্ব নিলেন, আপনি খেয়াল করেন কতগুলো ক্রাইসিস তাকে ফেস করতে হয়েছে ব্যাক টু ব্যাক, এবং একের পর এক শ্বাস নেওয়ার তার সুযোগ হয়নি। তিনি সিদ্ধান্তগুলো দিয়েছেন, তিনি তার সর্বোচ্চ লজিস্টিক ব্যবহার করেছেন, তার সুনাম ব্যবহার করেছেন। আপনার যদি মনে থাকে যখন বন্যা হলো তখন উনি সব এনজিওদের নিয়ে বসেছিলেন, 1000 কোটি টাকার এক ধরনের কমিটমেন্ট আমরা দেখেছিলাম। আমার এই জিনিসটা একটা এক্সাম্পল হিসেবে আমরা ডিসকাস যদি করি, 1000 কোটি টাকার একটা ব্যবস্থা উনি করে দিলেন, করে দিয়ে কিন্তু ওটা প্রতিদিন মনিটর করা ওনার পক্ষে কিন্তু সম্ভব না। এখন কিন্তু এটা বাকি তার টিমের কাজ, জনপ্রশাসনের তার সচিবের কাজ, তাদের অধস্তনদের কাজ। কিন্তু আপনি যদি খোঁজ নেন ওই 1000 কোটি টাকা ঠিক কত টাকা দুর্গতদের মধ্যে গেছে, ফেইলিওরটা কিন্তু অ্যাজ আ হেড ডক্টর ইউনূসের যদি ঘাড়েও যায়, কিন্তু ওটা তো জন্য দায়ী তিনি নন। এই কারণে এই সরকারটা জোড়াতালি দিয়ে, যেটা হচ্ছে যে সহযোদ্ধাদের বিষয়ে যে অভিযোগগুলো উঠেছে, কোনো অভিযোগ মানে যেগুলোর তথ্য প্রমাণ আছে বা থাকতে পারে, এইটা আমি এখনও বিশ্বাস করি যে ডক্টর ইউনূস ইজ দ্য, আমি না, অ্যাজ আ পার্টি বিএনপি বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য বিকন অফ হোপ, তিনি আমাদের আশার জায়গা। কিন্তু একই সাথে যদি এই সরকারের বিভিন্ন অংশ, যেটা আপনি বলছেন ভুল নিয়োগ, এটা তো একের পর এক ঘটেছে। এইখানে এমন বহু মানুষ আছেন যারা পূর্ববর্তী সরকারকে একইভাবে তারা মানে সাপোর্ট দিয়ে গেছেন অ্যাজ অ্যান এমপ্লয়ি, মানে সরকারের কর্মকর্তা হিসেবে। তাহলে ইনাদের কাছ থেকে ভিন্ন কিছু আশা কিভাবে করা যায়? আপনি বললেন যে ডক্টর ইউনূস সময় পাননি, কিন্তু উনি তো পরবর্তীতে অনেকগুলো নিয়োগ উনি নিজ হাতে দিয়েছেন, সেগুলোর ব্যাপারেও তো খুব ফ্রেশ কোনো নাই, সেগুলোর ভিতরেও অসংখ্য বিতর্কিত নিয়োগও আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে দেখুন, ওনার পক্ষে কি যে আমি কেন এই বেনিফিট অফ ডাউটটা দিতে চাই যে উনি একটা অসম্ভব বিরোধী মনোভাবাপন্ন মানে জনপ্রশাসন নিয়ে চলছেন। তারা মুখে যাই বলুক না কেন, এই জনপ্রশাসন যদি আপনার প্রপার বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি, এটা যদি সঠিক গতিতে চলে এবং যেদিন চলবে সেদিন কি ভাই জনপ্রশাসন পুলিশ প্রশাসন থেকে বাঘা বাঘা বহু রাঘব বল উঠে আসতে হবে না? জালে বহু মানুষ কি পড়বেন না? এই ভীতি কি তাদের মধ্যে নাই? ফলে যতই আপনার ওই চেষ্টা থাকুক না, মানে অ্যাপারেন্টলি শো করা হোক না কেন যে জাতির উপকার করা হচ্ছে, জাতির ক্ষতি করা ছাড়া, আমি তো যেমন অসংখ্য নিয়োগত বিতর্কিত একের পর এক নিয়োগ আমরা দেখেছি, এবং এখানে আশাপূর্ণ হওয়ার সুযোগ নাই। তো আমরা পদে পদে আশাহত হয়েছি, এবং যখন আমরা দেখি সেই কুশীলবরা আবার ফেরত আসছেন মানে একেবারে উইথ ভেরি স্ট্রং পোর্টফোলিও অ্যান্ড পাওয়ার, তখন তো দ্বিধা এবং তখন তো এক ধরনের চাপ দল হিসেবে বিএনপি ফিল করে যে এই কুশীলবদের হাতে এত বছর ধরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের মানুষের অধিকার ধ্বংস হয়েছে, এনাদের হাতে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সর্বোচ্চ চেষ্টা করলেও কতটুকু এই ডিজাস্টারটা ম্যানেজ করতে পারবেন সেটা হচ্ছে প্রশ্ন। তিনি ব্যক্তিগতভাবে তার গুডউইল কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা যায় না, বাট অ্যাজ আ হোল কান্ট্রি হিসেবে বাংলাদেশ সাফারার হবে। দেখেন কিছু ফ্ল্যাশি বিষয় আছে, যেমন এই যে ইনভেস্টমেন্ট সামিট হলো, একটা ওয়ান্ডারফুল প্রোগ্রাম, যেখানে আমরা দেখলাম অসংখ্য মানে উদ্যোগকে আমরা ওখানে সামনে দেখতে পাচ্ছি, সম্ভাবনার দুয়ার খুলে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে এই ইনভেস্টমেন্টগুলো সবই আসতে হবে সেই গতানুগতিক পুরনো সেই জনপ্রশাসনের হাত পা ধরেই, এবং সেটা আর পাস হবে না। এবং আপনাকে আমি অ্যাডভান্সেই বলে রাখি যে এক ট্রেড লাইসেন্স করতে বাংলাদেশে যে যুদ্ধ করতে হয় ভাই, আমি ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে দীর্ঘ সময় পার করেছি, আমাদের ব্যবসায়িক উদ্যোক্তাদের 80% শুরুর থেকে 3 বছরের মাথায় মৃত্যুবরণ করে উদ্যোগটা। কারণ হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটা এক্সট্রিমলি অ্যান্টাই আপনার এই সামিটে আসলে বিনিয়োগের জন্য 5টি বাধা একটা আমরা দেখলাম যে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে চিহ্নিত করে দেখছেন। আমরা যদি অপসারণ এবং আমরা যদি এই সিঙ্গেল আমব্রেলা সিস্টেম যদি দেখতে পাই তখন অন্যভাবে ভাববো, কিন্তু আমি আশাবাদী নই, আমি ভাবতে চাই না। কারণ আপনাকে এবার বলি, আমরা 80-র দশকে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়
যেই সেক্টরগুলো থার্ড সেক্টর ছিল ওগুলোতে ঘাড়ের উপরে উঠে কাজগুলো করা হয়েছে, কারণ হচ্ছে তার তার সামরিক মানে তার এক ধরনের সেট আপ ছিল এবং একটা তার পেছনে একটা বৃহৎ রাজনৈতিক দল ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমি যদি স্মরণ করিয়ে দেই আপনাদেরকে, তিনি কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনীতিবিদগুলোকে বেছে নিয়েছিলেন সেই সময়। কোনো এটা বিচার করেনি যে কে কোন দল করেছে বা তার অতীত বা তার বর্তমানকে, তিনি শ্রেষ্ঠ ব্রেইনগুলোকে বা নেশন বিল্ডিংয়ের কাজে লাগিয়েছিলেন। তো আপনি যারা দিন শেষে পলিটিশিয়ানকে নেশন বিল্ডিংয়ের কাজে আপনাকে ব্যবহার করতেই হবে, আপনি পছন্দ করেন চাই না করেন। কারণ হচ্ছে তাদের যে লুপহোলগুলো কিংবা এই যে এই গন্ধমাদন পর্দমান, আমাদের তো মাথামোটা প্রশাসন, তো এই মাথামোটা প্রশাসন চালানোরও তো একটা কৌশল আছে, যেই কৌশল আমার বিশ্বাস আমার ধারণা এবং এটা প্রতির ক্ষেত্রেই আপনি প্রতিফলিত হয়। আপনি দেখেন, খেয়াল করে দেখেন যে আপনি জুলাই আগস্টের আহতদের কথা দেখেন, আপনি দেখেন নিয়ে যারা মারা গেছে তাদের নিয়ে দেখেন, এই যে দীর্ঘসূত্রিতা এটা হতে হবে কেন? আচ্ছা, আমি একটু রাশেদ খানের কাছে আসি। সেটা হচ্ছে, আমি যে প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করেছিলাম যে বিএনপি নির্বাচনের ব্যাপারে প্রতিদিনই কথা বলছে, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে। ছাত্ররা যে নতুন দল খুলেছে তারা আসলে নির্বাচনের জন্য এখনও প্রস্তুত না, কারণ তারা নতুন দল, তাদের জনসমর্থন ওইভাবে হয়েছে কিনা তারা নিজেরাও জানে না। সো তারা নির্বাচনের ব্যাপারে তো অত বেশি খুব বেশি আগ্রহী না। কিন্তু জামাতও বলছে তারা নির্বাচন যখনই দিক অসুবিধা নেই, কিন্তু তারা কিন্তু ভেতরে ভেতরে প্রস্তুতি নিচ্ছে। আপনাদের অবস্থানটা কি? ধন্যবাদ। দেখেন, আগে হোক বা পরে হোক, নির্বাচন তো হতেই হবে। নির্বাচনের বাইরে তো আর কোনো সমাধান আসলে নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলেই নির্বাচন না দিয়ে 5 বছর ক্ষমতায় থাকতে চান? আমার তো মনে হয় না। মূলত কিছু সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজকে ব্যবহার করে নিজেদের আখের গুছাতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আজকে নিজেও স্পষ্ট করেছেন যে ডিসেম্বর ইলেকশন অথবা আরও বেশি সময় লাগলে সর্বোচ্চ জুন। অর্থাৎ তিনি স্পষ্ট করার পরেও একটি গোষ্ঠী বা একটি পক্ষ বারবার বলছে 5 বছর 5 বছর। দেখেন, আমি একটু 71-এ ফিরে যাই। 71-এর পরে যখন শেখ মুজিব বাংলাদেশে ফিরল, তাতে ব্যাপক জনপ্রিয়তা, এমন একটা অবস্থা যে শেখ মুজিবের জন্য সবাই জীবন দিয়ে দেবে, এমন একটা অবস্থা। তো সে পরবর্তীতে ক্ষমতায় গেল। অনেকে তাকে পরামর্শ দিল যে আপনার তো অনেক জনপ্রিয়তা, তো আপনি করেন, আপনি কিভাবে আজীবন ক্ষমতায় থাকা যায় আপনার জীবদ্দশায় সেই চেষ্টা করেন। বাকশাল কায়েমের পরামর্শ দিল, তো তিনি সেটি করলেন। তিনি করার কারণে তিনি কি হয়েছেন আমরা জানি না। তো অনেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে একই ধরনের কুপরামর্শ দেওয়ার চেষ্টা করছেন। বাট আমি যতটুকু মনে করি যে তিনি আসলে কোনো ফাঁদে পা দিবেন না। তিনি যদি ফাঁদে পা দিতেন তাহলে আজকে বলতেন যে আমি দেখি কি করা যায়, আরও সময় লাগবে। তিনি একই কথা বলছেন, তার কথার মধ্যে কোনো পার্থক্য নাই। তিনি হয়তো হতে পারে এই কথাটা বলছেন, কিন্তু তিনি কিন্তু জুনের কথা, জুনের অতিরিক্ত কোনো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কিন্তু বলেননি। তো যাই হোক, তার উপর আমরা আস্থা বিশ্বাস রাখতে চাই। তার আশপাশের লোক যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আমি দৃঢ় বিশ্বাস রাখি তিনি কোনোভাবেই এমন কিছু করবেন না যাতে করে তিনি আসলে বিতর্কিত হন। এবং আপা যেটি বললেন যে আমাদের শেষ ভরসা, আমাদের শেষ আসার জায়গাটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যে তিনি কি করেন। আমি অনেক উপদেষ্টা নিয়ে সমালোচনা করি এবং করব। স্বাভাবিকভাবে সমালোচনা না করলে তারা দেবতা হয়ে যাবে। তারা মনে করবে যে আমাদের অপরাধগুলো নিয়ে তো কেউ কথা বলে না, তো একের পর এক অপরাধ করতেই থাকবে। তো যাই হোক, সমালোচনা এটি গণতন্ত্রের অংশ। এবং আরেকটি কথা বলতে চাই যে নির্বাচন চাওয়াটা অন্যায় না। যে কোনো দল নির্বাচনের রোডম্যাপের ব্যাপারে, পরিকল্পনার ব্যাপারে কথা বলতেই পারে, এটা অস্বাভাবিক না, বলবে। যিনি রাজনীতি করেন, রাজনৈতিক দল, তিনি নির্বাচন নিয়ে কথা বলবেন। আর যিনি রাজনীতি করেন না, তিনি নির্বাচন নিয়ে নাও কথা বলতে পারেন। আমাদের দেশের জনগণের যেটি হয়েছে যে তারা আসলে ভোট না দিতে দিতে বা নির্বাচন না পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছেন। তো স্বাভাবিকভাবে তারা অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজীবন থাকুক, অনেকে বলছে 5 বছর, অনেকে বলছে 2 বছর, 3 বছর, অনেকে বলছেন আবেগে। তো যারা রাজনৈতিকভাবে সচেতন, যারা রাজনীতি করেন, যারা দেশ সম্পর্কে জানেন বোঝেন, তারা কিন্তু এই উপলব্ধি করছেন যে একটি নির্বাচিত সরকার আসলে এই ইন্টারিম গভর্নমেন্টকে বৈধতা দেওয়া, আইনগত ভিত্তি দেওয়া, সেটি কিন্তু আরও বেশি সহজতর হবে এবং
ডক্টর মোহাম্মদ ইউনূস পরবর্তী গভর্নমেন্ট যে আসুক না কেন তাকে কিন্তু সবাই একটি সম্মানিত জায়গায় রাখবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। এই বিশ্বাস আমার আছে এবং এই কারণেই কিন্তু তার প্রশংসা আমরা করে যাচ্ছি। তিনি একমাত্র ব্যক্তি যার ইমেজের উপর এখনো পর্যন্ত বাংলাদেশটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, নির্বাচন নিয়ে একটু বলি। দেখেন, এই মুহূর্তে ফেসবুকের যে নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কিন্তু ইতিমধ্যে হেরে গিয়েছে। তো আমার মনে হয় যে এই ফেসবুকের এই নির্বাচনটা বাস্তবে দিয়ে দেখা দরকার। দিলে কিন্তু বিএনপি যেহেতু যারা পছন্দ করছে না, আমি মনে করি ওই নির্বাচনটা দিয়ে বিএনপিকে হারিয়ে তাদের ক্ষমতা নেওয়া দরকার। এটি কিন্তু করলে করা যায়। এটি অনেকে তামাশা হিসেবে নিতে পারে, বাট ফেসবুকে তো বিএনপি হেরে গেছে। মানে সোশ্যাল মিডিয়াকে বিএনপি নির্বাচন, এক্স্যাক্টলি, আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন বিএনপি কিন্তু পরাজিত হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার অন্য শক্তি তারা কিন্তু জিতে গেছে। তো তারপরও যারা জিতে যাচ্ছে তারা নির্বাচন চাচ্ছে না, এটা একটা অবাক করার বিষয় যে এটি কেন হচ্ছে। তো যাই হোক, আমার কথা হলো যে যাই হোক না কেন, নির্বাচন বাংলাদেশে আজ হোক কাল হোক হবে, এটি নিয়ে আসলে ধোঁয়াশার কোনো কারণ নাই। বাট নির্বাচনটা কবে হবে সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা আমাদের দল হিসেবে মনে করি যে নির্বাচনের আগে অনেকগুলো কাজ দরকার, সেটি হলো গণহত্যার বিচার। এখন কথা হলো, আদৌ কি এই সরকার গণহত্যার বিচার করতে চায়? আমি আগেই কিন্তু বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস চাই, কিন্তু বাকিরা কি চান? এই যে একটি ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতেছে, কতদিন লাগবে বিচার করতে? আওয়ামী লীগের 300 ডামি এমপির বিচার আপনি কতদিনে করবেন? 14 সালের অবৈধ এমপিদের বিচার কবে করবেন? 18 সালের নিশিরাতের এমপিদের বিচার কবে করবেন? যারা গণহত্যায় ছাত্রলীগ, যুবলীগ, পান্ডালীগ ছিল তাদের বিচার কবে করবেন? মিনিমাম 10টা ট্রাইব্যুনাল দরকার ছিল, মিনিমাম। এবং সেখানে মিনিমাম এক একটা ট্রাইব্যুনালে মিনিমাম আমি মনে করি যে 100 জন করে আইনজীবী দরকার ছিল। তাহলে এই গণহত্যার বিচারটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন ক্ষমতায় রয়েছেন সেই মেয়াদের মধ্যে সম্ভবপর ছিল। রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবেন, যে কোনো একটি রাজনৈতিক দল, স্বাভাবিকভাবে তিনি আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার করা, সেই দায়টা নিতে চাইবেন না। এই সরকার যেহেতু আমাদের অভ্যুত্থানের সরকার, এই সরকারের হাত ধরেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক না কেন, এই সরকারের হাত ধরেই গণহত্যার বিচারটা হোক না কেন, এই সরকারের হাত ধরেই আওয়ামী লীগের ডামি এমপি অন্যায় যারা করেছে, গণহত্যা যারা চালিয়েছে তাদের ফাঁসি হোক না কেন। তবে একটি কথা আমি সবসময় বলি যে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী, আওয়ামী লীগের নিরীহ ভোটার, তাদের সাথে জুলুম করা যাবে না। কিন্তু যারা অপরাধ করেছে তাদের কয়জন গ্রেপ্তার হয়েছে আপনি আমাকে বলেন তো? সাবের এবং মান্নান জামিন পাইল, এবং অন্যান্য যারা ছিল তারা কেন গ্রেপ্তার হলো না? কোথায় লিয়াজু হয়েছে, কোথায় লেনদেন হয়েছে, আমরা কি জানতে চাইতে পারি না? কেন নিশিরাতের এমপিদেরকে আপনি ধরেন না? কিভাবে আব্দুল আজিজ গতকাল জামিন পেল, সেই প্রশ্ন আমি করতে পারি না? আপনি এর জন্য তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দায়ী করতে পারি না, অন্যান্য উপদেষ্টারা তো এর সাথে জড়িত, অন্যথায় সে তো জামিন পায় না, তার মতো দামি এমপি। এছাড়া দেখেন যে ওই সচিবালয়ে আওয়ামী লীগের সময় যে সকল কর্মকর্তারা সুবিধা পাইছে তাদের কয়জনকে চাকরিচ্যুত করা হয়েছে, কয়জনকে ধরা হয়েছে? হাতে গোনা 3-4 জন। বাকি তো সেট আপ, আওয়ামী লীগের সেট আপ তো রয়েই গেছে। তো ওই সেট আপ যদি আপনি না ভাঙতে পারেন, ওরা কি আপনাকে সহযোগিতা করবে? আমাদের আইন উপদেষ্টা নিজে বলেছেন যে পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের। তো এই আওয়ামী লীগ পুলিশ দিয়ে আপনি কি সংস্কার করবেন, কি ডামি এমপিদের ধরাবেন? ওরা তো দেখেও না দেখার ভান করবে, ওরা তো ছাত্রলীগ পান্ডালীগ ধরবে না, মানে একসময় ছাত্র জীবনে তারা ছাত্রলীগ করে এসেছে। সুতরাং আপনি কি করবেন? ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, কিন্তু ছাত্র জীবনে যারা ছাত্রলীগ করে পুলিশের চাকরি পেয়েছে তাদেরকে নিষিদ্ধ করেছেন? করেন নাই তো ভাই। কথা তো বলতে গেলে অনেক কথা আসে। এরপরে ছাত্র জনতার বুকে যে সকল পুলিশরা গুলি চালিয়েছে, গুলি তো হাসিনা এসে চালায় নাই, হাসিনা নির্দেশ দিয়েছে। ডামি এমপিরা এসে চালায় নাই, নির্দেশ দিয়েছে। ওই ছাত্র জনতার বুকে সরাসরি যারা গুলি চালিয়ে হত্যা করলো তাদের কয়জনকে ধরেছেন? 2000 মারা গেছে আপনি বলতেছেন, যদিও শহীদের প্রকৃত তালিকা এখনো তৈরি করতে পারেন নাই, ফাইনাল করতে পারেন নাই। আরেকটা কথা এর মাঝখানে অ্যাড করি, সেটি হলো যে আহতদের যে পুনর্বাসন সেটি করতে পারেন না। আজকে আমাদের অফিসে একজন আহত যোদ্ধা এসেছে, চোখটা তার নাই, তার সে খোঁড়া হয়ে গেছে। এসে বলছে তাকে মানে একবার 1 লাখ টাকা দেওয়া হয়েছে, তিনি ওই 1 লাখ টাকা তো কোনো চিকিৎসা হয় না, যার চোখ নাই, বুঝতেই পারছেন। তো আজকে এসেছে আমাকে বলছে যে 2 লাখ টাকা চেক দিয়েছিল, পরে সেই চেক তারা স্থগিত করে দিয়েছে। আমি বললাম যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কি অবস্থা? বলছে তারা এটি করেছে। পরে আমি, যিনি আপনার ভেরিফিকেশনের হেড রয়েছে, আমি তার সাথে কথা বললাম, তার নামটা আপনাকে আমি বলি, তার নাম্বারটা সেভ রেখেছি। তো আমি তার সাথে কথা বলে আমি তাকে বললাম যে আগামী 48 ঘন্টার মধ্যে এটি হারুন, জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশনের হেড হারুন সাহেব, তিনি আমাকে বললেন, মানে বিভিন্ন কথাবার্তা বললেন। আমি বললাম যে আমি বিভিন্ন তথ্য প্রমাণ দেখলাম, ভিডিও দেখলাম, আন্দোলনে সে করেছে, তার কাগজপত্র দেখলাম, সব কিছু ওকে। কি একটা অভিযোগ আপনার তার এলাকা থেকে দিয়েছে, কারা? আওয়ামী ঘনিষ্ঠ যারা তারা। তিনি আন্দোলন করেছেন আশুলিয়াতে,
আর তার অভিযোগ দিয়েছে ওই যে ওই এলাকার তার এলাকার যে আওয়ামী পান্ডারা তারা, সেই অভিযোগের কারণে তার ওই মানে যে অর্থের যে খরচ মানে চিকিৎসা খরচ সেটা স্থগিত করে রাখা হয়েছে। তো এই বেচারা চলবে কিভাবে? আমি প্রশ্ন করলাম যে আপনি বোঝেন না, দেখেন নাই মানুষের আর্তনাদ, এর টাকাটা বন্ধ করে রেখেছেন, ও তো চিকিৎসা করতে পারতেছে না। আমি বলছি 48 ঘন্টার ভিতরে এটা ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, তো ওই পুলিশদের কয়জনকে আপনি ধরেছেন যারা ওই ভাইটার চোখ আপনার অন্ধ করে দিয়েছে, চোখটা শহীদ করেছে? এরপরে আপনার সচিবালয়ে বলেন, র্যাবে বলেন, বিজিবিতে বলেন, আওয়ামী লীগ নাই, তাদেরকে তো ধরতেছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছেন। তিনি একজন যোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং শিক্ষক। একজন শিক্ষক মানে কি জাতির অভিভাবক, সেই কাজটা তিনি করছেন। কিন্তু বাকি এই যে সেট যদি এইসব জায়গায় থাকে ভাই, আপনি যতই আপনি গল্প শোনান, আমি তো মনে করতেছি না যে আসলে এই সেট থাকলে প্রকৃত রাষ্ট্র সংস্কারটা হবে। রাষ্ট্র সংস্কার কে না চায়? আপনি রাষ্ট্র সংস্কার চান না? আচ্ছা, এই মুহূর্তে আমি শেষ করে দিই 1 মিনিটে। এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার চায় না, গণহত্যার বিচার চায় না, আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। একটা দল যদি বলতে পারে যে আমি এটা চাই না, ওই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। প্রত্যেকটা দল চাই। তো রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচারের 1 নম্বর উপাদান কি জানেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। 71-এর পরে শেখ মুজিব 30,000 জাসদ সহ অন্যান্য দলের নেতাকর্মীকে হত্যার নির্দেশ দিয়েছে, একবার গণহত্যা। দ্বিতীয়বার তার কন্যা ডাইনি শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা। এই আওয়ামী লীগের ব্যানারটা রেখে কি আপনি তৃতীয়বার গণহত্যার সুযোগ দিবেন? তার মানে কি? কথা ফাইনাল, সেটা হলো রাষ্ট্র সংস্কার করেন, গণহত্যার বিচার করেন। তার আগে এই যে গণহত্যাকারী ব্যানার, আওয়ামী লীগের ফাঁসি দিতে হবে। সবার আগে নিষিদ্ধ করার মাধ্যমে আওয়ামী লীগকে ফাঁসি দিয়ে আপনার রাষ্ট্র সংস্কারের কাজ করেন। এটি হলো গণ অধিকার পরিষদ দাবি। আমি আবারও ক্লিয়ার করি, 1 নম্বর হলো আমরা গণহত্যার বিচার এবং একই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। 2 নম্বরে আমরা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার চাই এবং প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আমরা ইলেকশনটা চাই। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি চক্রান্ত চলছে যে রাজনৈতিক দলগুলো, বিএনপি, অন্য দল, গণ অধিকার পরিষদ, জামাত বা অন্য দল, তারা কেউ রাষ্ট্র সংস্কার চায় না। রাষ্ট্র সংস্কার যারা চায় বলা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমার জেলা ঝিনাইদহ আপনি খোঁজ নেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আওয়ামী লীগের দামি এমপি, দামি জনপ্রতিনিধির টাকায় পুরো জেলায় ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। যারা নির্বাচন চাচ্ছে না তারাই সারা বাংলাদেশের 64 জেলায় ব্যানার ফেস্টুন লাগিয়েছে। যে দল চাচ্ছে না বা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, আর যারা নির্বাচন চাচ্ছে তারা কেউ লাগায় নাই। আমরা লাগাই নাই, বিএনপি লাগাই নাই, অন্য দল লাগায়নি। তো যাই হোক, আমরা যেহেতু রাজনীতি করি, নির্বাচন প্রসঙ্গটা আসবে। নির্বাচন প্রসঙ্গ আসলেই সে ফ্যাসিস্ট আমি মনে করি না। নির্বাচন বিএনপি চাইতেই পারে, গণ অধিকার পরিষদ চাইতেই পারে, সরকারের পরিকল্পনা রোডম্যাপ আমি চাইতেই পারি। কিন্তু কথা হলো যে সরকার আমাকে বুঝাক যে নির্বাচনটা এই কারণে 3 মাস পরে হোক, মানে এই আলোচনা হতে পারে না, সুস্পষ্ট রোডম্যাপটা না। এটাই তো কথা। আমাদের সর্বশেষ তো আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সকল রাজনৈতিক দলকে ডাকবেন, একটি জুলাই সনদ তিনি তৈরি করবেন না? সেখানে তো প্রত্যেকটা দল স্বাক্ষর করবে। জুলাই সনদের বাইরে, রিফর্ম চার্টারের বাইরে তো আগামী নির্বাচন হচ্ছে না। যে সংবিধানের কথা বলা হচ্ছে সংশোধিত সংবিধান, এখন এই সংবিধান তো এই সরকারের আমলেই তো গৃহীত হবে, বাট আইনগত বৈধতা সেটি কিন্তু পরবর্তী গভর্নমেন্ট আসলে দিবেন। সুতরাং আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট আন্তরিক নির্বাচনের ব্যাপারে, রাষ্ট্র সংস্কারের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, কিন্তু তার ওই সাথে যারা রয়েছে তারা ওইভাবে সহযোগিতা করতে পারতেছে না। তো যাই হোক, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কেউ চায়? কারো সাহস আছে? চায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কেউ আন্দোলন করেছে? কেউ করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন থাকবেন হয়তো কিছু প্রেশার সৃষ্টি করবে যাতে করে স্পষ্ট কোনো ঘোষণা আসে। তার বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ কারণ নাই, তাকে প্রত্যেকে সহযোগিতা করবে এবং আমরাও সহযোগিতা করব। আমি একটু মাহমুদ হাবিব আপনার কাছে আসি, সেটা হলো যে উনি বলছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করার কারো অভিপ্রায় নেই, কেউ চায়ও না আন্দোলন করতে। কিন্তু আবার আপনারা রোডম্যাপ না হওয়াতে আপনারা মোটামুটি এক ধরনের অসন্তুষ্ট আপনাদের ভেতরে আছে, বিএনপির ভেতরে এক ধরনের অসন্তোষ কাজ করে যে কেন রোডম্যাপ হচ্ছে না, অস্পষ্টতা আছে সব কিছু মিলে। এবং যে সংস্কারের কথা বলার জন্য আমরা ইলেকশনটাকে দেখছি যে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে যে সংস্কারের পরে ইলেকশন হবে, সেই সংস্কার নিয়ে কিন্তু এখন ওইভাবে আলাপ হচ্ছে না। এখন আমরা দেখতেছি অন্য ধরনের আলাপ চলতেছে। আসলে সংস্কার তো কিছু লাগবে, এমনকি একটা সুষ্ঠু এবং সার্বজনীন সেটা আমরা তো অলরেডি বলেছি, চারটা বিশেষ ক্ষেত্রে মিনিমাম সংস্কার: জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়ারি এবং আপনার ইলেকশন কমিশন। এই তো চারটা। এই চারটার যেই আপনার মানে সংস্কারের প্রয়োজন বা যেই ধরনের মানে আপনার অ্যাকশনগুলো দৃশ্যমান হয় প্রয়োজন, সেইখানে ঘাটতি আছে। আর যেটা ঘাটতি আছে সেটা রাশেদ খুব ইলাবোরেটলি বলেছেন।
সেটা হচ্ছে যে আপনার একের পর এক আপনি দাগিদের ছেড়ে দিচ্ছেন এবং ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দায়িত্বশীল পদে তাদেরকে আনা হচ্ছে এবং সংস্কার এবং বিচার এই দুটোকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, উইচ ইজ ভেরি রং। এই সরকারের ম্যান্ডেট ছিল সংস্কার, নির্বাচন, বিচার এবং নির্বাচন, আর অবশ্যই সবচেয়ে আগে ছিল আহত এবং নিহতদের পুনর্বাসন, নিহতদের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা। প্রথমটাই ফেল করেছেন একেবারে নির্দ্বিধাই বলা যায়। 7 মাসের রেজাল্টে ওনারা 2 জন 5 জন 7 জন করে বিদেশে পাঠানো হচ্ছে। এখানে বিভিন্ন জায়গাতে কিন্তু টোটাল নাম্বার এখনো পর্যন্ত যে নাম্বার অলরেডি ওয়েবসাইটে ছিল, ওখানে তো 2 জন ছাত্রলীগ তো নামই তো খুঁজে পাওয়া গেছে, যেটা আপনারাও জানেন। এর বাইরে সেকেন্ডটায় আসেন সংস্কার কমিশন কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছে। আলাপ হতে পারে মুস্তফা ভাই, আপনার এখন ওপেন ফিল্ড, হাজারো ধরনের প্রপোজিশন আসতে পারে, হাজারো ধরনের স্পেকুলেশন থাকতে পারে। নির্বাচন না থাকায় একটা কথা রাশেদ খুব রাইটলি বলেছে যে নির্বাচনের অনুপস্থিতিটা আসলে কি কি ক্ষতির কারণ হতে পারে বা নির্বাচন থাকাটা কতখানি ডিফারেন্স ক্রিয়েট করে এটা বোঝার মতো যে মাইন্ডসেট ওটাই তো তৈরি হয়নি একটা বৃহৎ অংশের। তো এই তারা বুঝতে না পারলেও যারা বোদ্ধা, যারা বিশ্লেষক, যারা জানেন, তারা জানেন যেটা কতখানি মানে ভয়ঙ্করের একটা সময়ের দিকে আমরা এগোচ্ছি। এই সরকার 5 বছর যদি চাওয়াও হয় তাও কি থাকতে পারবে? না, কিভাবে এটা চলবে না তো, কারণ এটা তো ট্র্যাপের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একবারও বলেননি তার কার্ডটা আর কতভাবে ব্যবহার করা যাবে। উনি তার সর্বোচ্চ, আবারও বলি, উনি ওনার সর্বোচ্চ কারিশমা ব্যবহার করছেন সর্বক্ষেত্রে, কিন্তু সেইটাকে বাস্তবায়নও যদি ঘুরে ঘুরে ওনাকে করতে হয় ওটা তো সম্ভব নয়। দেখুন, আপনাকে একটা ছোট ঘটনা বলি। আমরা মনে আছে আপনার আওয়ামী লীগের সময় 1 কিলোমিটার সড়কের খরচ কত, এটা নিয়ে কিন্তু আমরা খুব যুদ্ধ করতাম যে 250 কোটি টাকা চলে আসছে ভাঙা সড়ক নিয়ে, বোধহয় মনে আছে। মাতার থেকে একটা নতুন একটা সড়কে 476 কোটি টাকা পার কিলোমিটার আপনি অ্যাপ্রুভাল দিচ্ছেন, যেখানে খোদ উপদেষ্টা জানতে চেয়েছেন যে এত কি হীরা দিয়ে বানাচ্ছেন, কিন্তু তাকে পাস করতে হয়েছে। আপনি এইবার আসেন এই সীমাবদ্ধতাটাই 476 কোটি টাকার প্রতিটা টাকা, এটা যদি অনুদান হয় তাহলে আমার কিছু বলার নাই। এটা যদি মানে অনুদান না তো, এটা যদি লোন হয় তাহলে বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে যে 250 কোটি টাকা নিয়ে সার্বক্ষণিক আমরা জানতাম সেটাই কত এক্সেস মানি। যেই সরকার 28 লক্ষ কোটি টাকার বেশি লুট করেছে, তাহলে এই সরকারের আমলে কেন 476 কোটি টাকা পার কিলোমিটার আপনার খরচ আসবে এবং বা সেটা অ্যাপ্রুভড হবে? প্রশ্ন তোলার পরে উপদেষ্টাকে যখন এটা ছেড়ে দিতে হয় তখন আপনার আস্থার সংকট তৈরি হয়। কারণ হচ্ছে তার মানে হচ্ছে আপনার কমান্ড নাই, সিস্টেমটা চালানো হচ্ছে সেই জনপ্রশাসন দিয়ে, যেই জনপ্রশাসনকে আস্থায় আনার কোনো সুযোগ নাই। এবং নির্বাচনটা যতখানি আমরা প্রেশার দিচ্ছি, আন্দোলনের তো কোনো প্রশ্নই ওঠে না। আন্দোলন তো অনেক পরের কথা। যেই ব্যাপক সমর্থন দিয়ে এই সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বশক্তি দিয়ে এই সমর্থন দিয়ে সরকারকে টিকিয়ে রেখেছে, আপনিও জানেন সাংবাদিক হিসেবে, এবং যারা বোঝেন তারা জানেন যে এই সমর্থনটা কতখানি প্রয়োজন। এবং এই সরকার, যেই সরকার আমাদের একটা মানে আমি কি বলবো, একবার বলেছি বিকন অফ লাইট, যে সরকার আমাদের জন্য একমাত্র রাস্তা গণতান্ত্রিক এভিনিউয়ে ওঠার জন্য, সেই সরকারের বিরুদ্ধে যাওয়া, রাস্তায় নামা, এই ধরনের কোনো ইন্টেনশন তো বিএনপির নাই। আজকে সকালে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিনের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে নানা সাংবাদিক ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাইছিলেন যে বিএনপি কবে কিভাবে আন্দোলনে যাবে। দেখুন, রিয়াকশন কি হবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডিসকাশনের পরে সেটা জানানো হবে। এবং সেটা কোনোভাবে, আবারও বলি, এই সরকারকে স্থিতিশীল রাখতে যতখানি ক্ষমতা এবং শক্তি ব্যয় করা প্রয়োজন সেটা আমরা করি, কিন্তু আমরা সমালোচনাও করি। সমালোচনা তো করতেই হবে। আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করতে চাই, আমরা প্রতিটা তাদের যদি কোনো ভুল থাকে সেটা নিয়ে সমালোচনা করব। এবং এইটা করলেই যদি আপনি আমাকে ক্ষমতালোভী বলেন, আপনি যদি বলেন যে নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ভাই আপনি ভুল করছেন। এই সেম টোন ছিল হাসিনার টোন। এই টোনটা তো আমরা আর কারো কাছে শুনতে চাই না। এই সেম কথা শেখ হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে তার প্রতিটা ঘুরিয়ে ফিরিয়ে বলতেন যে এরা তো দেশের উন্নয়ন চায় না, এরা তো দেশের ধ্বংস চাইছে, এরা তো ক্ষমতা লোভী হয়ে উঠেছে। দেশের মানুষকে তার ক্ষমতা ফিরিয়ে দেবেন, দিয়ে দেখেন। আর রাশেদ তো বললেনই চমৎকারভাবে, ফেসবুকে তো বিএনপি তো বোধহয় 8 না 10% ভোট পায়, তো ওটা দিয়ে দেন না কেন?
রাজনীতিটা তো এখন উঠে এসেছে 80% মতামত প্রকাশের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। মাঠের রাজনীতি ভিন্ন মোস্তফা ভাই, এটা রিয়ালাইজ করার সাথে সাথেই কিন্তু যত বেশি রিয়ালাইজেশন আসছে তত নির্বাচনকে কেন্দ্র করে ভীতি তৈরি হচ্ছে নানা মহলের। এবং এর বাইরেও একটা সুগভীর চক্রান্ত আছে বাংলাদেশকে নিয়ে। সবচেয়ে বড় কথা, এটা সবসময় আপনি মাথায় রাখবেন, এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপি বা আমরা নই। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার পথে সবচেয়ে বড় বাধা যেই পলাতক শক্তি, সেই পলাতক আপনার বিভিন্ন এবং যারা পালিয়ে যেতে পারেননি এখানে বর্তমান আছেন সেই মহল, এবং এদেরকে মদত দানকারী পরাশক্তি, ক্ষুদ্র পরাশক্তি, তাদের যেই টেন্ডেন্সি, তাদের যে নানা ধরনের কটকুট কৌশল, সেটাকে পার হয়ে নির্বাচন দিতে হলে অবশ্যই বিএনপির মাঠে সোচ্চার থাকতে হবে যে নির্বাচন আমরা চাই। কারণ আপনি আমার কথা বাদ দেন, আপনি যদি রাস্তায় যান আপনি 20 জনকে জিজ্ঞেস করবেন, মানুষের জননিরাপত্তা যখন হুমকির মুখে যায়, মানুষ যখন সুশাসনের অভাব বোধ করে, কারণ আপনি বলেন এবার ঈদে আমাকে অনেকেই বলেছেন, এটা আপনারাও জানেন যে এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশানুরূপ মানে কর্মকাণ্ড না থাকায় নানা ধরনের কিন্তু জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এই যে সেন্স অফ সিকিউরিটি নাই কিন্তু আমাদের দেশে, মব কালচার এত বেশি ডেভেলপ করেছে। সবই বাদ দেন, এত বছর ধরে প্যালেস্টাইন এবং গাজার পক্ষে দেশে মিছিল হয়, এদেশে নানা ধরনের প্রসেশন হয়, কোনোদিন দেখেছেন কিছু লুট হয়েছে? এগুলো কিন্তু সব পরিকল্পিত ঘটনা। এই ঘটনাগুলোকে ওভারকাম করতে হলে তো আপনার একটা নির্বাচন দিতেই হবে, যে নির্বাচন একটা স্থিতিশীল সরকারকে নিয়ে আসবে। আপনি যেই অসংখ্য আপনার সংস্কার প্রস্তাব এনেছেন, এই অসংখ্য সংস্কার প্রস্তাবের মধ্যে যতটুকু বেছে নিয়ে আপনার একটা সুষ্ঠু নির্বাচন করা যায় সেইটা করাটাই উত্তম। এবং একই সাথে আবারও বলি, আপনার বিচার কার্য আপনাকে 100 টাইমস ফাস্টার করতে হবে, এটা মাস্ট। রাশেদ খান, আমার কাছে 2 মিনিট সময় আছে, আপনি 1 মিনিট যদি বলেন যে এই যে আপনি বলছেন অনেকগুলো ট্রাইব্যুনাল একটা ট্রাইব্যুনাল দিয়ে কাজ করছে, এটা কি সরকার উপলব্ধি করতে পারছে না, নাকি না সরকারের কোনো মোটিভ দেখছেন আপনি? দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আগেই বলেছি যে তার একার পক্ষে সবকিছু দেখা সম্ভবপর নয়। তার যে ইমেজটা আছে, ইমেজটা আমাদের কাজে লাগাতে হবে। আমি আর কয়েকটি বিষয়ে কথা বলি, দেখেন একটু সংক্ষেপে। হ্যাঁ, সংক্ষেপে বলবো। 14, 18, 24 সালের সেই দামি নির্বাচন কমিশনাররা এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার হচ্ছে না, কেন, কি কারণ? এরপরে আপনার শেখ হাসিনাকে যে সকল ব্যবসায়ীরা ক্ষমতায় রেখেছিল, যারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে পাওয়ার এক্সারসাইজ করে, শেখ হাসিনার পতনের পরে তাদেরকে কারা প্রোটেকশন দিচ্ছে, কেন তারা গ্রেপ্তার হচ্ছে না? এরপরে আমলাতন্ত্র, গণতন্ত্রের অপর পরাশক্তি হলো, মানে দুঃখিত, পরাশক্তি না, মানে সাংঘর্ষিক শক্তি হলো আমলাতন্ত্র। তো সেই আমলাতন্ত্রের ধ্বংস আপনি করতে পেরেছেন? বাংলাদেশে আপনি এই আমলাতন্ত্রের ধ্বংস না করতে পারলে আপনি কোনোভাবেই কিন্তু সমস্যা হচ্ছে যে A to Z, মানে টপ টু একবার শুরু থেকে শেষ পর্যন্ত সবই তো আপনার, তাই আপনি একবারে তো সবাইকে চেঞ্জ করতে পারবেন না, তাহলে রাষ্ট্র চলবে না। এই জন্যই তো বলতেছি জাতীয় সরকার, এই জন্য তো বলতেছি সবার সহযোগিতার সরকার, আমরা এই জন্যই বলতেছি যে ঐক্যমতের সরকার। এই যে অল্প পরিসর, যেটা 5 বছর এই সরকারকে অনেকে দেখতে চায়, রাখতে চায়, তো 5 বছর কি এই অল্প কয়েকজনের উপদেষ্টা পরিষদ দিয়ে কি সম্ভবপর নয়? তো যাই হোক, এখন আমাদের কথা হলো যে এইগুলো করেন, যারা অপরাধ করেছে তাদেরকে আগে সাইজ করেন। তাদের যদি সাইজ না করেন তাহলে আপনি কি রাষ্ট্র সংস্কার করবেন? জনগণ শেখ হাসিনার ফাঁসি দেখতে চায়, জনগণ ওবায়দুল কাদেরকে প্রকাশ্যে ঝুলিয়ে তাকে সাইজ করা হোক, জনগণ এইটা দেখতে চায়। এই যে যারা আমার ভোটের অধিকার হরণ করেছে, 300 ডামি এমপি, আপনি খোঁজ নিয়ে দেখেন এদেরকে প্রোটেকশন কারা দিচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যারা বলছে তাদের অনেকে প্রোটেকশন দিচ্ছে, এমনকি উপদেষ্টারা প্রোটেকশন দিচ্ছে, কারণ তাদের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের খাতিরে অনেক উপদেষ্টা তাদের প্রোটেকশন দিচ্ছে। অন্যথায় সাবের মান্নান জামিন কেমনে পায়? আপনার ফেসিবাদের দোসররা কেমনে জামিন পায়? গণহত্যার বিচার কি হয়েছে? বিচারটা শেষ করেন, তারপরে নিরপরাধ যদি মনে করেন তখন ছেড়ে দিয়েন। আপনি তো ছেড়ে দিচ্ছেন। আর এই যে নির্বাচন, রকিব কমিশন, আওয়াল কমিশন, তারা ফেরেস্তা ছিল। 24 সালের ইলেকশনটা বিতর্কিত ছিল না? 18 সালের ইলেকশন নিশ্চিরাতে ছিল না? তিনটাই তো বিতর্কিত। এদের এই নির্বাচন কমিশনার যারা ছিল, সাঙ্গপাঙ্গ যারা ছিল, সচিব যারা ছিল, কয়জনের পানিশমেন্ট দিচ্ছেন? পানিশমেন্টটা আগে দেন ভাই। আপনার এরপরে আপনার জুলাই স্মৃতি ফাউন্ডেশন কি কাজ করতেছে? আমার শহীদের তালিকা এখনো হয় না কেন? কি কারণ? হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। শহীদের তালিকা কেন হচ্ছে না? কেন আহতদের পুনর্বাসন হচ্ছে না? কেন এখনো পর্যন্ত শহীদ পরিবারকে 1
কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এগুলো কি? এগুলো আগে করতে হবে। রাষ্ট্র সংস্কার করেন, কোনো সমস্যা নেই, আমরা রাষ্ট্র সংস্কারে সরকারকে সহযোগিতা করব, কিন্তু রাষ্ট্র সংস্কারের আগে আওয়ামী লীগ দল হিসেবে যে অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার হতে হবে। শাপলা চত্বরের ঘটনার বিচার হতে হবে, হেফাজতের উপর যে হত্যাযজ্ঞ চলেছিল বিচার হতে হবে। এই যে গণজাগরণ মঞ্চ নামক যে একটি নাট্য মঞ্চ তৈরি করা হয়েছিল এবং অসংখ্য আলেমুলামাকে ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যা অভিযোগে আপনার অনেককে অভিযুক্ত করা হয়েছে, সেই ঘটনা তদন্ত করবেন না? ফেসিবাদের সূচনা হয়েছে তো ওই গণজাগরণ মঞ্চ থেকে। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। তো সরকারকে এই প্রত্যেকটা ঘটনার কিন্তু সুরাহা করতে হবে। এরপরে আপনার অবশ্যই রাষ্ট্র সংস্কার দরকার। রাষ্ট্র সংস্কার ছাড়া আমরা মনে করি কোনোভাবেই এই অভ্যুত্থানের যে সফলতা সেটি আমরা ধরে রাখতে পারবো না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু এই যে কথাগুলো বললাম, এই কাজগুলো যদি আমলাতন্ত্রকে আপনি ধ্বংস করতে পারেন, যদি আপনি এই ডামি এমপিদের সাইজ করতে পারেন, তাহলেই মূলত জনগণ সন্তুষ্টি হবে, জনগণ খুশি হবে। ধন্যবাদ 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 মাহমুদ হাবিয়া এবং রাশেদ খান, আপনার দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।